দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জেডএসআর ইনসাইড পলিটিক্স অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছে প্লাবন রহমান। এই অনুষ্ঠানের মধ্যে আমরা সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি। আজকে আমাদের আলোচনার বিষয় রাজনৈতিক অস্থিতিশীলতা। নিশ্চয়ই লক্ষ্য করেছেন অন্তর্বর্তী সরকারের হাতে দেশ, তারপরও এখনও বিভিন্নভাবে অস্থির রাজনীতি। পোশাক খাত এখনও খুব বেশি স্থিতিশীল নয়, নানাভাবে বিভিন্নভাবে শ্রমিকরা রাস্তায় নামছে, অবরোধ করছে। সব মিলে মানুষের মধ্যে এখনও খুব বেশি যে স্বস্তি আছে সেটি বলা কঠিন। এর কারণ খুঁজতেই মূলত আজকে আমাদের আয়োজন। আমরা দুজন অতিথি পেয়েছি, গুরুত্বপূর্ণ দুজন অতিথি। শুরুতে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিয়ে আছেন নাজমুল হক প্রধান, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাসদ। আমার ডান পাশে আছেন, একেবারে ডান দিকে আছেন কৃষিবিদ হাসান জাফির তুহিন, সভাপতি জাতীয়তাবাদী কৃষক দল। দুজনকে স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্সে। শুরু করতে চাই নাজমুল হক প্রধান। অনেক প্রত্যাশা ছিল আসলে এই হাসিনা সরকারের পতনের পর মানুষের প্রত্যাশার পারদ যেন অনেক বেড়ে গেছে, এবং আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন এই পুরো সময়টাই দাবি দেওয়া শেষ হচ্ছে না মানুষের, যে কারণে সরকার পতনের পর থেকে নানা দাবি নিয়ে মানুষ আসলে পথে ঘাটে নেমেছে। এবং বিশেষ করে আপনার অস্থিতিশীলতা বেশি চোখে পড়েছে আসলে পোশাক খাতে। অন্যদিকে বান্দরবানের কথা আপনার নিশ্চয়ই স্মরণে থাকবে, তেলবাহী আপনার জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। সব মিলিয়ে এই অস্থিতিশীলতা আসলে কেন বলে আপনার মনে হয়? ধন্যবাদ আপনাকে। আসলে চমৎকার একটা বিষয়ের অবতারণা করছেন। আসলে বাংলাদেশে এই বিগত 15 বছরে আমি ধরবো, জি, এটা একটা আন্দোলন ছিল সরকার বিরুদ্ধে, এবং সরকারের পক্ষ থেকে বিরোধী দলকে নিশ্চিহ্ন করার একটা প্রচেষ্টা ছিল সামগ্রিক দিক দিয়ে। সেই জায়গায় দাঁড়িয়ে যখন এই আন্দোলনটা যখন সফল হলো, তখন ন্যাচারালি স্বাভাবিক কারণেই জনগণের দাবিটা হওয়া ছিল আমরা কীভাবে এর থেকে পরিত্রাণ পাবো, উত্তরণ কীভাবে ঘটবে। কিন্তু প্র্যাকটিক্যালি আমাদের সমস্যা সংকুল দেশে ন্যাচারালি সবাই সবার স্বার্থটা আগে চায়। কার কী হলো সেটা বিষয় না, বিষয় আমি আমার পাওনাটা বুঝে নিতে চাই। কিন্তু আমরা দেখেছি বিগত 15 বছরে এই পাওনা বুঝে নেওয়ার জন্য লড়াই হয়নি তা না। গার্মেন্টস ক্ষেত্রে শ্রমিকরা মারা গেছে, তারা লড়াই করেছে, ভোটের জন্য লড়াই হয়েছে, এখানটাও লোক মারা গেছে, হাজার হাজার কেস হয়ে গেছে না, এগুলো হয়েছে। কিন্তু এটা ঠিক আমাদের জাতীয় জীবনের যে চাওয়াটা, আমাদের একটা সুন্দর রাজনীতি এবং দেশ পরিচালনা, এবং যে দেশ পরিচালনার মধ্যে জনগণ তার যৌক্তিক দাবিগুলো উত্থাপন করতে পারবে যৌক্তিকভাবেই, এর জন্য কোনো অস্বাভাবিক পরিবেশ তৈরি হবে না। এবং এটা রাজনীতির একটা দেওয়া নেওয়ার বিষয়, এবং এখানটা তো দাবি উত্থাপিত হবে, আন্দোলন হবে, তাই না? এটা ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে এটা অ্যাবজর্ব হবে, চলবে। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমাদের এই অস্থিরতা কেন, এটার একটা কারণ যদি ব্যাখ্যা করতে চান, দেখবেন একটা বিরাট মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছে। দুর্ভাগ্যের বিষয়, দেশ স্বাধীনের পরে যে গভর্নমেন্টটা আসলো, সেই গভর্নমেন্ট কিন্তু সামগ্রিক জনগণকে ধারণ করে কিন্তু তার রাষ্ট্র পরিচালনা নীতি ঠিক করতে পারলো না। আপনি দেখবেন নির্বাচন কি ডাকসু, কি রাখসু, কি 73 সালের নির্বাচন ঠিক করতে পারেন নাই। যে কটা সিট জিতল বিরোধী দল সেটাও নিয়ে নিচ্ছেন, এরপর তো একদল। তো ন্যাচারালি তাহলে ক্ষমতায় যারা গেলেন, তাই না, তারা এখানটায় নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে সরকার পরিবর্তনের ধারাটাকে এস্টাবলিশ করতে পারলেন না। পাকিস্তানও পারেনি, বাংলাদেশও পারলো না। ইন্ডিয়া পারছে, যেমন ইন্ডিয়া কোনো সমস্যা নেই। কিন্তু দেখবেন আপনি এত কিছুর মধ্যেও যে 3টা নির্বাচন পদত্যাগ করছিল, 2টার মধ্যে নির্বাচন হলো, কোনো কোশ্চেন নাই। কেন? কারণ তারা ওই ভিত্তিটা ঠিক করে ফেলছে, আর আমরা ভিত্তি ঠিক করতে পারিনি। যত বড় নেতা হই না কেন, আমরা ক্ষমতায় গিয়ে পাগল হয়ে যাই, হয়ে গিয়ে ক্ষমতা কীভাবে কুক্ষিগত করা যায়, যুগের পর যুগ বংশ পরম্পরায় কীভাবে ক্ষমতাটাকে থাকা যায় তার চেষ্টা করি। এখন তো প্রেক্ষাপটটা ভিন্ন। আমি সেই জায়গায় না, প্রেক্ষাপট ভিন্ন কেন না, এখন তো সেই চেষ্টাটাই তো হলো এখানটায় 15 বছর পরে সেই চেষ্টা। ন্যাচারালি আমি বলছি, ন্যাচারালি এই যে ঘটনার কারণে কিন্তু এই জায়গায় সমস্যাটা। এখন ধরেন যে জনমনে একটা ধারণা, আমরা রাজনীতিবিদরা, আমরা যারা রাজনীতি করি, রাজনীতি দল, তাই না, আমরা বলছি এই সরকার নির্বাচন দেবে না। আপনি কথা শুনতেছেন নিশ্চয়ই। তাহলে অসহিষ্ণুতা তৈরি হওয়ার তো অনেকগুলি কারণ আছে। তো আমরা যে সরকারটা এখানটা আরও 4 বছর থাকতো, 4.5 বছর থাকতো, সেই সরকারটা আন্দোলনের মধ্যে দিয়ে উচ্ছেদ হওয়ার পরে আমরা এখনই 3 মাসের মধ্যে ভোট ডিমান্ড করে ফেললাম। তো আমরা চাই বা না চাই, ভোট তো আমরা অবশ্যই চাই। ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হবে, রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, আবার ভোটের মাধ্যমে বিদায় হবে, এটাই তো প্রক্রিয়া। এই প্রক্রিয়ার বাইরে তো কোনো প্রক্রিয়া না। কিন্তু বাংলাদেশে বিগত 15 বছর যে ঘটনাগুলি ঘটে গেছে, আমরা যদি তাকাই এটা চোখ বন্ধ করে, কী ঘটনা ঘটছে এখানটায়, রাজনীতির ক্ষেত্রে, অর্থনৈতিক লুটপাটের ক্ষেত্রে, গুমের ক্ষেত্রে, মানুষ হত্যার ক্ষেত্রে, কোনটা ঘটনা বলেন? বিএনপির সাধারণ মিছিলে, নর্মাল মিছিলে গোলায় গুলি করে মেরে দিছে, যেটা মামলা করছে বিএনপি। বাউন্ডারে গুলি করে মেরে দিছে, সর্বশেষ নারায়ণগঞ্জে নর্মাল মিছিল গুলি করে মেরে দিচ্ছে। এটা বাংলাদেশে হয় নাই। মারামারির মধ্যে পুলিশের কিন্তু মারা গেছে, সেটা হয়েছে, কিন্তু স্বাভাবিক সাধারণ মিছিলে এটা হয় নাই। তাহলে এই যে ঘটনাগুলি এবং এই যে 1000 লোকের যে মৃত্যু, এটা মুক্তিযুদ্ধ না,
1500 বেশি। হ্যাঁ, তাই 1500 বেশি। তাহলে সেই জায়গায় আমি এবং এই যে লক্ষ লক্ষ 2 লাখ কোটির মধ্যে পাচার হয়ে চলে গেছে। যত বড় ব্যবসায়ী তত বড় চোর, যত বড় রাজনীতি তত বড় সন্ত্রাসী। এই ঘটনাগুলির আমি এই জঞ্জালটাকে আমি না সরিয়ে যদি আমি শুধুমাত্র নির্বাচন আর ক্ষমতা চিন্তা করি, তাহলে এই যে ইনসাইড পলিটিক্স আজকে যে ঘটনাগুলো, এই ঘটনাগুলি ষড়যন্ত্রগুলি মাথাচাড়া দেবে এবং যাদের প্রেক্ষিতে এই ঘটনাগুলি ঘটতেছে। জি, একটু হাসান জাফর আপনার কাছে আসতে চাই। সেটি হচ্ছে যে এটির পেছনে কারা বলে মনে হয়? মানে একটা বিষয় হচ্ছে যে আমরা আসলে ভোটের মাধ্যমে ক্ষমতার পালাবদল চাই, সেটি আসলে সবাই চাই। এই সরকারও বলছে যে আমরা আসলে খুব বেশি দীর্ঘস্থায়ী সময় আসলে নেব না, যতটুকু সংস্কার দরকার করে নির্বাচন দিয়ে আমরা আসলে বিদায় নিতে পারলে বাঁচি, এরকম বিষয়টা। আবার রোডম্যাপও এখনও ঘোষণা করেনি এই সরকার। সব মিলিয়ে যে অস্থিরতা দেখছেন, এর পেছনে আসলে কারা বলে মনে হয়? আপনার নেতা রুহুল কবির রিজভী তিনি বলছেন যে শেখ হাসিনা বাইরে থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। আসলে কি তাই, অন্য কোনো উপাদান দেখেন? আজকের এই প্রোগ্রামের উপস্থাপক, আমার সদ্য বড় ভাই, সহ আলোচক, প্রিয় দর্শক ভাইরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমি প্রথমেই আজকের যে বিষয়টি রাজনৈতিক অস্থিতিশীলতা, সে বিষয়ে আমি আমার সহ আলোচক বড় ভাইয়ের সাথে দ্বিমত পোষণ করব। এটার সাথে আজকের যে পরিবেশ, সেটার সাথে যায় না। আসলে রাজনৈতিক অস্থিতিশীলতা যায় না। এই চ্যানেলটি এই বিষয়ে কতবার আলোচনা করেছে। গত 16.5 বছরে, 15.5 বছর, 16 বছরে রাজনৈতিক অস্থিরতা বাংলাদেশের ইতিহাস ব্রেক করেছে। এখন রাজনৈতিক কোনো অস্থিরতা দেশে নেই। আসলে এখন যেটা হচ্ছে, দীর্ঘদিন মানুষের পুঞ্জীভূত ক্ষোভ, আজকে সারা বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীরা বঞ্চিত হয়েছে, সাধারণ মানুষ বঞ্চিত হয়েছে, যারা সাধারণ ব্যবসায়ী বঞ্চিত হয়েছে, মেধাবী ছাত্ররা চাকরি পায়নি, বিভিন্ন পোশাক শিল্প সহ বিভিন্ন জায়গায় তাদের ন্যায্য দাবি পূরণ করা হয়নি। সারা দেশে একটা মানে এই বিগত সরকারের যে দমন নীতির কারণে সবাই মুখ খুলে কথা বলতে পারেনি। সেই কথা বলতে গিয়ে আজকে পোশাক খাতে একটা অস্থিরতা সৃষ্টি হয়েছে, পাহাড়ি জনপথে অস্থিরতা সৃষ্টি হয়েছে, বিভিন্ন অফিস আদালতে অস্থিরতা সৃষ্টি হয়েছে। আর এই সরকার যেহেতু কোনো রাজনৈতিক সরকার নাই, সবাই মনে করেছে 15.5 বছরে বিগত সরকার আমাদের কোনো দাবি মানেনি, আমরা এই অল্প সময়ের মধ্যে সবাই দাবি নিয়ে এসেছে, রাস্তায় নেমে পড়েছে। আনসাররা নেমে পড়লো, সরকারি কর্মকর্তা কর্মচারী নেমে পড়লো, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, রিক্সারা নেমে পড়লো। প্রতিদিন দেখা যাবে যে প্রধান উপদেষ্টা বাসভবনের কার্যালয়ের সামনে তারা এই যে একটা প্রশ্ন চলে আসে, সেটা হচ্ছে এগুলো কি আসলেই দাবি আদায়ের জন্য, নাকি সরকারকে বিব্রত করা, কিছু কিছু ক্ষেত্রে যারা ফায়দা নেয়া? ঠিকই বলছেন, বঞ্চিতরা কিছু আছে, তার মধ্যে কিছু ষড়যন্ত্র আছে। পোশাক শিল্পে তো অবশ্যই পার্শ্ববর্তী দেশে আমাদের এখানে যারা আমাদের ট্রেডিং করি, যে আমরা পোশাক শিল্পে পৃথিবীর দ্বিতীয় অবস্থান আছে, সেই অবস্থান থেকে তারা এই পোশাক শিল্পটিকে তাদের দেশে নিয়ে যেতে চায়। আমাদের এখন কিন্তু আর ভারত আর মানে গোপন নয়, প্রকাশ্য শত্রু হয়ে গেছে। বিগত কয়েকটি নির্বাচনে বাংলাদেশের গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে, বাংলাদেশের স্বৈরাচারের পক্ষ নেওয়া, ফ্যাসিস্টের পক্ষ নেওয়ার কারণে তারা প্রকাশ্য তারা চায় এখানে অস্থিরতা সৃষ্টি করে এই গার্মেন্টস শিল্পটিকে যাতে তাদের দেশে চলে নেওয়া যায়। আর অন্য বিষয়গুলো, পাহাড়ি জনপদ সহ অন্য বিষয়গুলো তো এই বাস্তবিক অবস্থায় রয়েছে, ষড়যন্ত্রের অংশ রয়েছে। আর এই যেটি আজকের আলোচনার বিষয়, আমি প্রথমে এখানে দ্বিমত পোষণ করেন। তারপর যদি বলতে চাই রাজনৈতিক অস্থিরতা, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার জনক তো আওয়ামী লীগ। স্বাধীনতার পরপরই ভাইরা তখন ছিল, আমরা তখন ছোট ছিলাম, তখন মনে করেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশে তাদের শেখ মুজিবের দলের তো কোনো নাই, জনপ্রিয়তার শেষ নাই। প্রায় দেশের প্রায় 90% মানুষই তাদের দল করে। সকলে তো 73 নির্বাচনে তো আপনারা দেখেন সামান্য কয়েকটা সিট ছাড়তেও তারা দ্বিধাবোধ করেছে, তারা বাধা দিয়েছে, মানে সবই তাদের চাই। আওয়ামী লীগের চরিত্রই হচ্ছে যখন যেখানে থাকবে 100% তাদের হতে হবে। সব সিট চায়, এমপি চায়, মন্ত্রী চায়, টাকা চায়, পয়সা চায়, যা যায় সবকিছু তাদের লাগবে। তাদের সামান্যতম কোনো স্বার্থে আঘাত পড়লেই এখন তো আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত, এখন তো আওয়ামী লীগ নাই, তাহলে অস্থিতিশীলতা সৃষ্টি না, তাদের তো দোসররা রয়ে গেছে এখানে। দেখেন সচিবালয়ে অধিকাংশ সচিবরা তাদের রয়ে গেছে। বাংলাদেশের অনেক জায়গাতে কয়েকটা জায়গায় পরিবর্তন করা হচ্ছে, 90% তা তো অস্থিতিশীল চেষ্টা করছেই। দেশের বাহিরে শেখ হাসিনা প্রতিহিত স্বৈরাচার, সেখান থেকে আমরা টেলিফোন কথোপকথন শুনতে পাচ্ছি, নির্দেশ প্রদান করছে। এখানে যে অস্থিতিশীলতা তৈরি হচ্ছে তার অন্যতম উদাহরণ কারণ প্রতিহিত স্বৈরাচার। তারাই তাদের নির্দেশে বড় বড় ব্যবসায়ীরা যাদের তাদের পক্ষে কাজ করার কারণে হাজার হাজার কোটি টাকা অবৈধভাবে দুর্নীতি করে ইনকাম করেছে, তারাও এখানে ইন্টারফেয়ার করছে, দেশের বাইরে ইন্টারফেয়ার হচ্ছে, আর পার্শ্ববর্তী দেশ তো আসে। সব মিলে এই অস্থিরতা সৃষ্টি করে। রাজনৈতিক অস্থিরতা খুব একটি নেই, অন্য বিষয়ে অর্থনৈতিক অস্থিতিশীলতা, আজকে ব্যাংক টাকা দিতে পারছে না, পোশাক শিল্প, অন্য সমস্ত সেক্টরেই যে অস্থিতিশীলতা রয়েছে,
এর পেছনে এই প্রত্যেকটা ষড়যন্ত্র রয়েছে। এক্ষেত্রে বর্তমান সরকারকে এখনই দোষ দেওয়া যাবে না, মাত্র 2 মাসের মাথায় আমরা দোষ দিতে চাই না। আমরা দেখতে চাই যে কন্টিনিউয়াস তারা যদি এই বিষয়গুলো কন্ট্রোল না করতে, তখন আমরা রাজনীতিবিদ না, আমি একটি দলের প্রতিনিধিত্ব করি, তাহলে একবার জনগণের পক্ষ থেকেই তাদের ব্যর্থতার বিষয়ে চলে আসবে। নাজমুল হক প্রধান, উদ্দেশ্য কি যারা করছে? মানে যেটি বলছিলেন যে হাসান জারিফ তুরিন বলছেন যে এটার পেছনে পতিত স্বৈরাচার শক্তি আসলে জড়িত, মানে বিশেষ করে আওয়ামী লীগের কথাই উনি বলেছেন, যারা এখন বিভিন্ন সেক্টরে আছেন। স্বাভাবিক কথা, যেমন দেশ স্বাধীনের পরে যে ঘটনাগুলি সরকার করছে, সেই ঘটনাগুলি দায় তারা স্বাধীনতা বিরোধী শক্তি করছে, তাই না? দেশটাকে ঠিক করতে, এটা ইভেন কি পতিত স্বৈরাচার শেখ হাসিনা উনি এই কথাগুলি বলতেন যে দেশ স্বাধীনের পুনর পিতাকে ভালো করার সুযোগ দেওয়া হয়নি, ইত্যাদি ইত্যাদি কথা। এটা নর্মাল একটা, মানে আমরা বলেই থাকি এটা রাজনীতি, প্রতিপক্ষ ব্লেম করে নিজের দায়টা এড়ানো। আমি যেটা বলতে চাই, আপনি খেয়াল করবেন, বিএনপি তো ক্ষমতায় যায় নাই, নিজেদের মার্ডার হয়ে গেছে, কিন্তু নিজেরা পত্রিকায় আসছে এগুলি, ওনারা এটা চাপে গেলেন, ওনারা নিজেরা মার্ডার হয়ে গেছে, ক্ষমতাও যায়নি এখনো। আপনার কিছু কিছু জায়গায় বহিষ্কার হয়েছে, কিন্তু এটা খুব মিনিমাম। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এখানটা 18 কোটি লোকের দেশ বা 17 কোটি লোকের দেশ, সমস্যা সংকুল দেশ, আমি আগেই বলেছি। সেই সমস্যা নিরসনে আমাদের তো একটা কমন দৃষ্টিভঙ্গি থাকে। যেমন কমন দৃষ্টিভঙ্গি ছিল কি, যে এই সরকারকে আর চাই না, এটা একদম ছাত্র থেকে যুবক থেকে নারীর থেকে সবাই চাইছে, শুধু আওয়ামী লীগের ওই দালাল করাটা ছাড়া আর কি, তাই না? তাহলে সে জায়গায় দাঁড়িয়ে এখন আমি যখন এটাকে ফাইট করব, তখন আমাকে তো অবশ্যই আমাকেও ধৈর্য সহ্য সহকারে ফাইট করতে। কিন্তু আমি মনে করছি আমরাও কেমন যেন অসহিষ্ণু হয়ে গেছি। আজকে যে কথাটা আসলো এই জায়গায়, আমার ভারতের জনগণ আর ভারতের সরকার দুটো ভিন্ন জিনিস। কিন্তু আমি কেন বলছি, আপনি খেয়াল করবেন, আন্দোলন শুরু হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টেটমেন্টে খেয়াল করবেন, যে স্টেটমেন্টে গোটা ভারতের রাজনীতিকে চেঞ্জ করে ফেললো। মানে আমি পজিটিভ দিক বলতেছি একটা, তাই না? তাহলে আমি গভর্নমেন্টের রোল আর জনগণের রোল কিন্তু কখনো কিন্তু কোনসাইড করে না, এটা সবসময় বিরোধিতা। 71 সালে মুক্তিযুদ্ধে মার্কিন গভর্নমেন্ট আমাদের বিরোধিতা ছিল, মার্কিন জনগণ আমাদের পক্ষে ছিল, বিল ক্লিন্টনের চাঁদা তুলে বেড়াইছে মুক্তিযুদ্ধের জন্য, এটা আমরা ইতিহাস জানি। ফলে এইভাবে দেশকে ব্লেম করে, আমাদের প্রতিবেশী বিরাট ভারত দেশ, আমি প্রশংসা করছি না, ভারতের অবশ্যই মোদী সরকারের দায় আছে বাংলাদেশের রাজনীতি বিষয়ে। বিগত 3টে নির্বাচনে মোদী সরকারের এবং এই আদানি যারা এসছে এখানটায় কুলুষিত করেছে আমাদের রাজনীতিটাকে সামগ্রিকভাবে, ব্যবসা বাণিজ্য সামগ্রিকটা। আপনি বলছেন যে জনগণের কানেকশন, রাইট। তাহলে আমাকে এই জায়গায়, আমাকে এই দেশটাকে, আমি তো ইচ্ছা করলে আমার প্রতিবেশীকে চেঞ্জ করে ফেলতে পারবো না, না অবশ্যই না। তাহলে আমাকে এই জায়গায় আমার কথা বলার ক্ষেত্রে, আমার সামগ্রিক, আমার চলন বলনে আমার যে সমস্যাগুলো চিহ্নিত না করতে পারি, আমি আবার ওই বৃত্তেই পড়ে যাব। আমি যেটা পতিত সরকার যেটা চাচ্ছে এখন, দেখবেন মাঝে মধ্যে উনি নিয়ম ভঙ্গ করে উনি সাক্ষাৎকার দিচ্ছে, বলতেছে, তাই না? উনি আসতেছে, চলে আসবে, টুপ করে ঢুকে যাবে, এই করবে সেই করবে, সোশ্যাল মিডিয়ায় আসতেছে এইগুলি, এবং এগুলি হয়তো বলতেছে উনি। আমরা তো, আমাদের সঙ্গে তো কথা হয় না, সরকারের পক্ষ থেকে বর্তমান তত্ত্বাবধায়ক প্রধান উপদেষ্টা বলছেন যে ওনাকে চুপ থাকতে, কথা বলতে, কিন্তু চুপ তো নেই। এক্ষেত্রে আমার ধারণা আমরা ভারতের গভর্নমেন্টের উপরে আমরা কথা বলতে পারি যে প্র্যাকটিক্যালি প্রোটোকলটা কি, যখন উনি তো পালিয়ে গেছেন এখান থেকে, গিয়ে আসছেন এখানটায়, তো উনি ওখান থেকে রাজনীতি করবেন না উনি চুপ থাকবেন? আমি তো সরকারের পক্ষ থেকে এই দাবিটা আরও জোরালোভাবে তোলা উচিত। বাংলাদেশের আভ্যন্তরীণ যে সংকটটা তৈরি হয়ে গেছে এই জায়গায়, গার্মেন্টস অমুক তমুক, এটা ঠিক, আমরা গার্মেন্টস খুব ভালো, আমাদের অর্ধেকও ইন্ডিয়া পারে না আমাদের গার্মেন্টস। তাহলে এই গার্মেন্টস সেক্টরকে এই যে অসহ্য তৈরি করার জন্য মালিকরা দায়ী। মালিকরা প্রপার বেতন দিচ্ছে না এখানটায়, মালিকরা, এটা বিভিন্ন জরিপে আসছে। মালিকরা ঠিকই ডলার কামায়, টাকা দেওয়ার সময় মালিকরা অনেক ছলচাতুরি করে, এবং যার কারণে বারবার গার্মেন্টস অসহ্য হয়ে উঠতেছে। তার মানে এই না যে আমি বলবো যে শ্রমিকরা গার্মেন্ট জ্বালা দিচ্ছে বা এরকম করলে সাপোর্ট করি। সেক্ষেত্রে আমি বলছি মালিক শ্রমিককে যদি নিজেরা যদি এক না হয়, নিজেরা যদি সলভ না করতে পারে, তাহলে তো এখানটা তো আসলে এই এটা বাধার শ্রমিক অন্যকে দায় দিয়ে লাভটা কি? একটা বিরতির সময় আছে, বিরতির পরে হাসান জারিফ আপনার কাছে আসবো। দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হচ্ছে, জাডি স্যার ইনসাইড পলিটিক্সে ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের। দর্শক, আবার স্বাগত জেডি স্যার ইনসাইড পলিটিক্সের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম দেশের অস্থিতিশীলতা বিষয় নিয়ে। আমাদের সঙ্গে আছেন কৃষিবিদ হাসান জাফির তুহিন, আছেন নাজমুল হক প্রধান। আসতে চাই হাসান জাফির তুহিন, একটা প্রশ্ন একটু রাখতে চাই। সংলাপ চলছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর, সেখানে দুটি বিষয় আসছে, একটি হচ্ছে যে নির্বাচনের রোডম্যাপ, আরেকটা হচ্ছে সংস্কার। বিএনপির পক্ষ থেকে নির্বাচন রোডম্যাপ চাওয়া হয়েছে, আগে সংস্কার চাই জামাত, পরে নির্বাচন। কোনটা আগে জরুরি বলে আপনার মনে হয়? না, সংস্কার ঠিকই আছে, বিএনপির সংস্কার বলেছে, আবার নির্বাচন রোডম্যাপের কথা বলেছে। তা আপনাদেরকে প্রশ্ন রাখতে চাই
এই সরকার যত সংস্কারই করুক, তাদের হয়তো পার্লামেন্ট নেই, সংস্কারটা তো তারা আইন সিদ্ধ করতে পারবে না, আইন হিসেবে মনে। পরবর্তী সরকারগুলো যদি, যে সরকার ক্ষমতা আসবে, তারা যদি এগুলো পছন্দ না করে তাহলে বাতিল হয়ে যাবে। তো এই সংস্কার নাম কি? তবুও এই সরকার যেন আমাদেরকে একটা জাতিকে একটা গাইডলাইন দিয়ে যেতে পারে, সংস্কার কিছু প্রস্তাব রেখে যেতে পারে। আপনি তো মানতেই হবে যে এই সরকার যেহেতু সংসদ নেই, সুতরাং এরা আইন করতে পারবে না। সুতরাং আমার মনে হয় যে সংস্কার করুক, 3 বার সময় নিয়েছে, তারা দিক সংস্কারের প্রস্তাব দিক, সেটা আবার রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করে ঘুরে ফিরে তো আসলে তাদের উদ্দেশ্য তো ভালো একটা নির্বাচন করা, যেটা 15.5 বছর হয়নি। তো সেই পথে আগাবে, এটাই আমি প্রত্যাশা করি। না, কিন্তু যেসব ধরেন মানে দুর্নীতির যে বাস্তবতা বাংলাদেশে, নির্বাচনের যে বাস্তবতা বাংলাদেশে, সেগুলোর সংস্কার ছাড়া কি আসলে ভালো নির্বাচন সম্ভব? প্রশাসনের যে বাস্তবতা বাংলাদেশে, এই সংস্কার ছাড়া কি আসলে ভালো নির্বাচন হবে? না, ভালো নির্বাচন বলতে বিগত সরকার যে কাজগুলো করেছে, দলীয়করণ করেছে প্রশাসনে, অন্য সমস্ত ক্ষেত্রে, সেইগুলো দূর করার চেষ্টা করা হোক। যারা দুর্নীতি করেছে, এই দুর্নীতির টাকা যাতে আগামী নির্বাচনে ব্যবহৃত না হতে পারে, সেদিকে খেয়াল করা দরকার। প্রশাসনিক যে প্রভাব সৃষ্টি হয়েছে, আগামী নির্বাচনে সুষ্ঠু ভালো নির্বাচন করার জন্য প্রশাসনিক প্রভাবপত্রক নির্বাচন করা দরকার। যে সংস্কারগুলো সুন্দর নির্বাচনের পথে এগিয়ে যাবে, সেই ব্যাপারে আমার মনে হয় করা উচিত। এগুলো কি এই 3 মাস 6 মাসে সম্ভব? কেন? প্রস্তাব 3 মাস তো তাই সরকারি এই যে 6টি কমিটি হচ্ছে, 6টিকে তাদেরকে 3 মাসে তারা এটা প্রস্তাব দিক, আরো 1-2 মাস 3 মাস এটা নিয়ে আলোচনা করা হোক, ওনাদের যে প্রস্তাব দেওয়া হোক, তারা যে প্রস্তাবটা দিবে তার সাথে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের আলোচনা করে একটা ফিক্স করা হয়, এইগুলো সংস্কার চাই, সেগুলো বাস্তবায়ন করা হোক, এবং আগামী যে সরকার আসবে তারা সেগুলো আইনে পরিণত করবে। সরি, একটু কথা কিন্তু বলতে পারি, একটু যদি করতে পারি, একটু আপনাকে সময় দেন একটার মধ্যে। আপনি যে বলছেন যে রাজনৈতিক অস্থিরতার কথা বলেছেন, দেখেন একটা বিষয় যে বিগত সরকার, মানে বিগত সরকার কথা তো বলতে হবে আমাকে, বিভিন্ন কারণেই বলতে হবে। সেটি হচ্ছে বিগত সরকার, আপনি দেখেছেন, এই ভাইরা ভালো জানেন আর কি, 75-এর পরে তো বিগত পতিত সরকার 75-এ তো তারা বাকশাল করে একদলের শাসন করে সমস্ত দল নিষেধ করেছিল, ব্যান করে দিয়েছিল, এবং 4টি সংবাদ বার্তা বাদে সবগুলো ত্রুটি ধরেছিল। এইবারও হাসিনা সরকার ক্ষমতায় এসে সরকার প্রধান আইন করলো তাদের পরিবারকে সুরক্ষা করে একটা আইন, যে তার পরিবার সবার শেখ পরিবার সম্পর্কে কিছু বললেই সেখানে তাদের বিরুদ্ধে মামলা হবে, হামলা হবে, তারা হবে, শাস্তি পাবে। কিন্তু একটি বিষয় আমি যদি দল করি, দেখেন এই সরকার চলে যাওয়ার পরে আপনারা খেয়াল করেছেন যে গত 11ই আগস্ট আমাদের মেহেদি হক নামে একটা কার্টুনিস্ট আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নামে একটা ব্যঙ্গাত্মক কার্টুন অঙ্কন করলো। তা আমরা এটা শঙ্কিত হয়ে পড়লাম, আমাদের দলের নেতাদের মধ্যে একটা উত্তেজনা ছিল। দেখলেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যাকে এত সমালোচনা করা হয়, উনি কিন্তু তার মেহেদি হকের কার্টুনিস্টকে ধন্যবাদ জানালেন যে উনি আমাকে ব্যঙ্গাত্মক কার্টুন করেছে, আমি তাকে ধন্যবাদ জানাই, সে দেশে একটা ডেমোক্রেসি বা গণতন্ত্রের চর্চা, মানুষ কথা বলতে পারছে, এতে উনি খুশি হয়ে ওনাকে দিলেন, শুভেচ্ছা জানালেন। তো এটা হচ্ছে আওয়ামী লীগ বিএনপির মৌলিক রাজনীতি পার্থক্য। তারা তাদের পরিবারকে সুরক্ষা করার জন্য আইন করে, তাদের বিরুদ্ধে কথা বললে মামলা হবে, জেল হবে, ফাঁসি হবে, ইত্যাদি হবে। আর আমাদের নেতা, আমাদের দলের যে দায়িত্বপ্রাপ্ত নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি ব্যঙ্গাত্মক কাঠামো অর্পণ করার কারণে তাকে ধন্যবাদ জানান। এটা হচ্ছে বেসিক ডিফারেন্স। সুতরাং আমরা এই বাংলাদেশে রাজনীতি অস্থিরতা যতগুলো কারণ, সেগুলো আসলে আওয়ামী লীগের সৃষ্টি, অন্য কারো দায়িত্ব নাই তাই বলবো না, কিন্তু মূল দায়িত্ব তারা, এগুলো সৃষ্টি করেছেই তারা। এটা একে স্বাধীনতার পর থেকে প্রধান একটা প্রশ্ন রাখতে চাই। এখন আওয়ামী লীগ সরকারের পতনে বাংলাদেশে কি ধর্মীয় মৌলবাদের উত্থানের কোনো সম্ভাবনা দেখেন কিনা? না, এটা আমি দেখি না। এই কারণে দেখি না, একটা বিষয় হচ্ছে যে ধরেন জামাত এখন সংস্কারের দিকে বেশি মনোযোগ দিতে চায়, আমি দেখি না বর্তমান সময়ে। এই কারণে একটা হচ্ছে, শুনেন, একটা রাজনীতি একটা কালচার ছিল আমাদের এখানটায়। আমরা স্লোগান দিয়েছি এক সময়, জামাত তো ব্যান্ড রাজনীতি ছিল, পরে রাজনীতি আসলো, তারপরে ধরেন যে শিবিরের সঙ্গে মারামারি, পিটাপিটি, কোনো ছাত্র কোনো প্রতিষ্ঠানে তারা পারত করতো, কোনো প্রতিষ্ঠানে করতে পারতো না। ঢাকা ইউনিভার্সিটি করতে পারতো না, ঢাকা ইউনিভার্সিটিতে, রাজশাহী ইউনিভার্সিটিতে মারামারি, খোঁড়াখুড়ি, চিটাং, এগুলি চলছে। রাজনীতিকে এই জায়গা থেকে বের করে নিয়ে আসতে হবে। রাজনীতি দুইটা জায়গাতে রাজনীতি, একটা হচ্ছে রাজনীতিটা হচ্ছে, রাজনীতি মানে ক্ষমতা মানে হচ্ছে অর্থবিত্ত আয়ের জায়গা না। এক, রাজনীতি মানে হচ্ছে দখলদারিত্ব না, গায়ের পেশি শক্তির ক্ষমতাই না। রাজনীতি মেধার খেলা, বুদ্ধির খেলা। সেই জায়গায় দাঁড়িয়ে মনে করবো, এই যে বিগত 50 বছরে আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা সবাই আমরা নিশ্চয়ই হৃষ্টপুষ্ট হয়েছি, আমরা সবাই জানি। আমরা প্রগতিশীল বাম যারা বলি, তাই না, তারা আমরা সমাজতন্ত্র ক্ষয়ে গেছি। আমরা এখানে ধর্মীয়পন্থীদের অনেক নির্যাতন গেছে, তাদের উপর নির্যাতন যাওয়ার পর তারা তাদের সংগঠন ধরে রাখতে পারছে। আমি সেই জায়গায় দাঁড়িয়ে, তাহলে আমাকে বেসিস অফ ডেমোক্রেসি,
সেই ডেমোক্রেসির বেসিসে যদি জামাত ভোট করে যদি ক্ষমতা আসতে পারে, আসবে, নো প্রবলেম। আজকে বিজেপিকে যদি ফাইট করতে ভারতে না, অপোজিশনকে ইউনাইটেড হয়ে ফাইট করতে হবে। বিজেপিকে মেরে কেটে ফাইট করার কোনো সুযোগ নেই, ওটা ধর্মের মধ্যে উগ্র ধর্মের রাজনীতি। আমি সে জায়গায় বলবো, এখানটা বিএনপির পক্ষ থেকে আহ্বান আছে যে আমরা ইলেকশনের পরে একটা ন্যাশনাল গভর্নমেন্ট করবো। ডেফিনেটলি বিএনপি ইজ সার্চিং ফর নিউ ফ্রেন্ড। যদিও বিএনপির আগে জামাত খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল, বিএনপির এখন বহুদিন ধরে বিএনপির বন্ধু জামাত ওই ফর্মে না। হ্যাঁ, রাজনীতিতে সবার সঙ্গে বন্ধুত্ব আছে, কারোর সঙ্গে সত্য নেই, কিন্তু তারপরও আগে যেই ফর্মে জামাত ছিল বিএনপির সঙ্গে এখন নেই। বরঞ্চ জামাত আমার ধারণা অন্য কোনো বন্ধুর খোঁজে এখন আছে। আমি সে জায়গায় সাম্প্রদায়িক জঙ্গিবাদী কোনো ফোর্সের উত্থান আমি দেখতেছি না। তবে আমি মনে করি যে সমস্ত ধর্মীয়পন্থী ফোর্স, এই খুব ব্রিটেনও আছে, যারা ধর্মকে নিয়ে রাজনীতি করতে চায়, আমি শুধু বলবো ধর্মটা ধর্মের জায়গায় রাখলে রাজনীতিটা পরিষ্কার হয়, সুন্দর হয়। আর ধর্মটাকে রাজনীতি জায়গায় টেনে আনলে কখনোই সুন্দর হয় না। আমাদের উদাহরণ আছে এগুলো, মিশর থেকে ইরান থেকে শুরু করে সমস্ত হ্যাঁ। ফলে আমি বর্তমান প্রেক্ষাপটে এই দেশটা 71 সালে একটা মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমরা এই জায়গায় এসেছি। আমাদের মধ্যে ধর্মীয় সহিষ্ণুতা তো ছিল। আজকে আপনি খেয়াল করেন যে ঘটনাগুলো ঘটে গেলো বাংলাদেশে, যে অসংখ্য মাজার আক্রমণ হয়ে গেল, অসংখ্য, ইভেন কি বাউল শিল্পী যেগুলো লালন, এগুলো আক্রান্ত হয়ে গেল। তাহলে কেন 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 এগুলো হচ্ছে? তাহলে আমরা যদি মনে করি যে সব আমরা তালেবানাইজ করে ফেলবো, তাই না, উগ্রতা দিয়ে, এটা কখনোই করা যাবে না। এই বাংলাদেশে ফকির বিদ্রোহ হয়েছে, এই বঙ্গদেশে ফকিররা বিদ্রোহ করছে, সন্ন্যাসীরা করছে, তিতুমির করছে, হাজি শরীয়তুল্লাহ করছে, মেহরুল্লাহ করছে, বুঝছে না, সূর্য সেনরা করছে। ফলে এই বঙ্গটা কিন্তু আপনার ভিন্ন বঙ্গ। এই বঙ্গটা জোর করে ক্ষমতায় থেকে যেমন বংশানুক্রমে চালানো যাবে না, আবার আমি যদি মনে করি না আমি ধর্ম দিয়ে এটাকে দখল করে সব পরিষ্কার করে দিব, সেটাও করা যাবে না। আচ্ছা, তাহলে আমাদেরকে প্রশ্নটি করেছিলাম সেটা হচ্ছে সংস্কার আর নির্বাচন, কোনটাকে এগিয়ে রাখবেন? ডেফিনেটলি এখানে সংস্কারটা আমাকে শর্ট টার্ম বেসিসে কতগুলি সংস্কার করতে হবে। কি শর্ট টার্ম বলতে এই সময়সীমা একটু জানতে চাই। আমার ধারণা ওনার 2 বছর আমার ধারণা লাগবে। এটা শর্ট টার্ম বলতে আমি বলতেছি যে যেমন ধরেন পুলিশের সংস্কার করতে হবে। পুলিশ, কারণ পুলিশটাকে মারাত্মকভাবে দলীয়করণ করছিল সরকার। চাকরির থেকে 1,25,000 মতো চাকরি দিয়েছে, আমার ধারণা সব দলীয়করণ ভিত্তি করছে। 2 নম্বর হচ্ছে আপনার আমার নির্বাচন কমিশনের বিএফটি কী হবে? এখানটা ক্ষমতা নির্বাচন কমিশন হলেই উনি মনে করেন সরকারের 5% ভোটকে 50% দেখাইতে হবে, ওনার এই দিনের ভোটটা রাতে করতে হবে। এইটা 3 হচ্ছে আমাদের প্রশাসন, জনসেবা প্রশাসন, যেটা আমলা, এটাকেও আমাদেরকে একটা পরিষ্কার জায়গায় দাঁড় করাতে হবে। যদি এই কাজটা যদি করতে, আর যারা টাকা পয়সা লুটপাট করছে, মানুষ হত্যা করছে, এদেরকে বিচার শেষ করতে পারো, কাঠগড়ায় ওই লাইনে ফেলে দিতে হবে। তাহলে এই লোকগুলি রাজনীতি, যেটা উনি বললো কালো টাকা, যে লোকগুলি অসংখ্য টাকা কামিয়ে যারা মনে করতেন না বিদেশ, এই লোকগুলির টাকা আনার চেষ্টা করা, এই লোকগুলিকে বিচার কাঠগড়ায় দাঁড় করানো, প্লাস এইটুকু সংস্কার করে আমাকে নির্বাচনের রাস্তায় ফেলে দেওয়া। আমি এখানে একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলতে চাই। আই এম নট প্রেজিং হিম, আমি প্রশ্ন করতেছি না। বাংলাদেশে 75 সালে বঙ্গবন্ধু হত্যা করার পর অস্বাভাবিক অবস্থা গেছে, এবং সেই সময় আর্মিতে এতগুলো বুঝতেন। জিয়া ওই সময় এসে আমাকে অনেকে ক্রিটিসাইজ করতে পারে, খুব দ্রুত প্রবলেমটাকে হ্যান্ডেল করে সলভ করে একটা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে দিয়ে ফেলে দিচ্ছে গোটা দেশটাকে। আমি বলি এটা তার পজিটিভ দিক। আমি বাংলাদেশে বর্তমান যে ক্রাইসিসটা, সেই ক্রাইসিসটাকে বর্তমান যে অন্তর্বর্তী সরকার, তাদের উচিত হবে এটাকে দ্রুত কীভাবে নির্বাচনের প্রক্রিয়া ফেলবে, তার জন্য কোনটা সংস্কার দরকার, নিশ্চয়ই সেটা ওনারা বোঝেন, যেহেতু দায়িত্ব নিয়েছেন। 2 বছর রাজনৈতিক দলগুলো সহযোগিতা পাবে সরকার, পেতে পারে। বিএনপি কি বলবে? হ্যাঁ, 2 বছর উনি বললেন, ওনার কথা না, আপনার কথা আমার মতে সর্বোচ্চ 1 বছর হতে পারে। 1 বছর আসলে তো এই সরকার তো যে 6টি কমিটি করেছে, ইতিমধ্যে আমি একবার বলেছি যে 3 মাসের সময় নিয়েছে, 3 মাস 6 মাস, এটা তো 1 বছর পার হওয়ার কোনো কারণ নেই। তারপরে যেটা জনগণের জন্য ভালো, গণতন্ত্রের জন্য ভালো, নির্বাচনের জন্য ভালো, সেটাই করা প্রয়োজন মনে হয়। দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হচ্ছে, বিরতির পরে এসে নিশ্চয়ই আরও আলোচনার সুযোগ হবে। দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হচ্ছে, আবারও জেডএস আর্মি ইনসাইড পলিটিক্সে কিছুক্ষণের মধ্যে ফিরছি, আশা করি আপনাদের সঙ্গে পাচ্ছি। আবারও স্বাগত জেডএস আর্মি ইনসাইড পলিটিক্সে, সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম সামগ্রিক অস্থিরতা বিষয় নিয়ে দেশের। আমাদের সঙ্গে আছেন নাজমুল হক প্রধান, আছেন কৃষিবিদ হাসান জাফির তুহিন। হাসান জাফির তুহিন, আমি একটু আপনাকে জানতে চাই, আসলে যেটি এই সংলাপে বিএনপির সঙ্গে যে সংলাপ হলো গতকাল, সেখানে কি বিএনপির পক্ষ থেকে নির্দিষ্ট টাইম ফ্রেম দেওয়া হয়েছে কিনা, যে এত সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে, যেটি আসলে গণমাধ্যমে স্পেসিফিক্যালি আসেনি? না, আমি যতটুকু জানি টাইম ফ্রেম দেওয়া হয়নি। এটা ধারণা দেওয়া হয়েছে যে এইভাবে করা উচিত, টাইম ফ্রেম দেওয়া হয়নি, একটু জানি আমি।
মানে কতদিন হতে পারে সেটি আপনি বলছিলেন আমি মানে ব্রেকের আগে বলছিলাম যে আমার ব্যক্তিগত অভিমত, দলের অভিমত, তবে সর্বোচ্চ 6 মাস থেকে 1 বছর হওয়া উচিত। যত সংস্কারের বিষয় সামনে আসছে এই এক বছর মধ্যে সম্ভব বলে আপনার মনে হয়? সংস্কার শুধু এই 3 মাস হচ্ছে 31 ডিসেম্বরের মধ্যে এই 6 কমিশন প্রস্তাব দেবে। সেই প্রস্তাব নিয়েও যতটুকু জানি যে দলগুলোর সঙ্গে আলোচনা হবে, তারপরে হয়তো ফাইনাল প্রস্তাবনা আসবে, সেইগুলোর কাজ হবে। আমি আপনাকে প্রশ্ন করছি, আর উল্টা পাল্টা প্রশ্ন করলাম যে 3 মাসে তারা সংস্কার প্রস্তাব রেডি করবে, তারপরে রাজনৈতিক দলের সাথে আলোচনা করবে, রাজনৈতিক সাথে আরো 2-3 মাস আলোচনা, 6 মাস, তারপরে কাজ কি? এটা অ্যাকোমোডেট করে রাজনৈতিক দলের মতামত আর যে 6টি কমিশন করেছে তাদের মতামত, এটা একত্রিত করে তো একটি চূড়ান্ত প্রতিবেদন তৈরি করবে, এটি তো। তারপরে তো কোনো কাজ নেই। এগুলো তারা কি ইমপ্লিমেন্ট করবে? ইমপ্লিমেন্ট করতে পারবো না। আমি বারবার বলি, যেখানে যাই, আরও কয়েকটা টকশোতে গিয়েছি, সেখানে এই কথা বলেছি, সংসদ নাই, সুতরাং এটা আইনে পরিণত করা যাবে না। যতটুকু প্রস্তাব করাবে রাজনৈতিক দলগুলো যারা নির্বাচন অংশগ্রহণ করবে, তার যতটুকু মানে, এটাই আলহামদুলিল্লাহ। এর বাইরে তোমার বেশি কিছু করার জায়গা একটু একটা বিষয় হচ্ছে, প্রেসিডেন্ট যেহেতু আসতে অর্ডিন্যান্স করতে পারে, তাই না? রাজনৈতিক দলগুলোর সঙ্গে তো ডেফিনেটলি আলোচনা করছে অন্তর্বর্তীকালীন সরকার, তাহলে আলোচনা করার এসেন্সটা নিয়েই তো সংস্কারটা করবে। বলে অর্ডিন্যান্স আকারে দিলে সেগুলো ডেফিনেটলি পার্লামেন্টে একটা বাধ্যবাধকতা থাকে ওটা পাস করার, যদি অর্ডিন্যান্স হয়ে যায়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই জায়গায় যে মূল যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমরা এই সরকারটা অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারকে দিয়ে যে জঞ্জাল, যেটা আমি মনে করি হত্যাকাণ্ড, টাকা পাচার যেটা হয়েছে, এবং এইটার উৎসমুখটা বন্ধ করে দেওয়া, এই যে আকাশে উঠতেছে এরা, এটাকে ধরণীতে নামায় নিয়ে আসা, এই কাজটা এই সরকারকে দিয়ে করতে হবে। এই কাজটা কিন্তু নির্বাচিত সরকার করতে পারবে না। আমরা বাংলাদেশে নির্বাচিত সরকারের অবস্থাটা বুঝি। 71 সালে 9 মাসে বিরাট মুক্তিযুদ্ধ, তাই না? অস্ত্র নিয়ে দেশ স্বাধীনের পর কী হয়েছে এটা আমরা সাক্ষী তার। আপনাদের বয়স কম ছিল, দেখেন, আমরা দেখেছি। ইভেন কি এরশাদের সময়ও, এরশাদ পতন আমাদের, ওনারাও আমরা একসঙ্গে ছিলাম, তাই না? আন্দোলন করার পরে এরশাদ গ্রুপ 10-এর লোকেরা কীভাবে গিয়ে নমিনেশন পারচেস করলো, বাই করলো, মন্ত্রী হয়ে গেলো বিএনপির গভর্নমেন্টে, এম কে আন্তর্জাতিক, এটা আমরা দেখেছি। তো ফলে আমি বলতে চাচ্ছি কথাটা, এখানটায় এই যে এদের বিচার, এটা ক্রাইম হয়ে গেছে, এটা তো হিউম্যান ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি, মানুষ হত্যা হয়েছে, তাই না? তাহলে বিচারের রাস্তাটাকে আপনার এটাকে পরিষ্কার না করে, এটা না করে আমার ধারণা ভোটটা, এটা করার রাস্তাটা তৈরি না করে ভোটটা করা আমার ধারণা ঠিক হবে না। সেটাও মোটামুটি সময় সাপেক্ষ। হ্যাঁ, এটাকে আপনার সময় দিতেই হবে, দিয়ে এটাকে একটা ট্র্যাকে ফেলে দেন, আপনি ভোট কোনো অসুবিধা নেই। রাজনৈতিক দলগুলোর যে অ্যাটিটিউড দেখছেন এখন, তাতে করে কত সময় অ্যালাউ করতে পারে? আমার ধারণা 2 বছর বলছিলেন, আমার নর্মাল কারণে আমার ধারণা যে এমনি শুনেন, আমি গ্রামের থেকে আসছি, ওনারাও যান, ওনাদের পার্টি বড়, পাবলিক ভোটের মোটে নাই। কারণ পাবলিক এই কয়েকদিনে যা দেখেছে, তাই না? পাবলিক ওই ফুটন্ত করের থেকে আগুনে ঝাঁপ দিতে চায় না। ডেফিনেটলি পাবলিক একটা ভালো ভোট, নিজের পছন্দ মতো প্রার্থীকে, হ্যাঁ, সেটা এনিবডি এলস, যে কেউ হোক, সেই জায়গাটা ইনশিওর করতে চায়। যদি ইনশিওর করতে চায় ভালো ভোট হবে, যদি না চায় ভালো ভোট হবে না। ফলে যেই লাউ সেই কদু, বারবার একই জিনিস করে এই পরীক্ষায় পাবলিক আমার ধারণা পার্টিসিপেটই করবে না। এখন তো একটা বিষয় আলোচনা আসছে যে প্রতিনিধিত্বশীল সংসদ, মানে ধরেন একটা বিষয় আসছে যে ভোটের পার্সেন্টেজ অনুযায়ী সংসদীয় প্রতিনিধি, সেই বিষয়টি প্রপোর্শনাল ডেমোক্রেসি প্রস্তাব আমাদেরও আছে, নট 300 সিটেই না। এটা বাংলাদেশে এটা বহুদিন ধরে বামপন্থী সংগঠনগুলি বলে আসতেছে যে প্রপোর্শনাল ডেমোক্রেসি হোক, যে পার্সেন্ট ভোট পাবে ওই পার্সেন্ট অনুযায়ী তার সিট। ইটস ভেরি গুড আইডিয়া। এটা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে আছে। এটাতে কিন্তু দুর্নীতির, করাপশনের জায়গায় কম, নমিনেশন বিক্রি করার সুযোগ কম, তাই না? ভালো জিনিস। সেই জায়গায় সেটার সমস্ত সিটে না, কিছু সিটে এটা হইতে পারে, বেসিক সিদ্ধান্তের বিষয়, নাম্বার 1। নাম্বার 2, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, যে কথাটা চেক অ্যান্ড ব্যালেন্স নেই আমাদের পার্লামেন্টের। আমাদের 70 দ্বারা প্রধানমন্ত্রী যে ক্ষমতা, অসীম ক্ষমতা, যেটা বঙ্গবন্ধু নিজে সে ক্ষমতা ভোগ করছেন, তাই না? মানে প্রেসিডেন্টের মতো থেকেও বেশি ক্ষমতা। তো এই বিষয়গুলো ভারসাম্য, এগুলো তো করতেই হবে। এগুলি এই জায়গায় শেষ করবো আমরা একেবারে 1 মিনিট। এই যে ক্ষমতার ভারসাম্যের জায়গাটা, ক্ষমতার ভারসাম্য তো আমাদের দল আজ থেকে প্রায় 2 বছর আগে আমাদের একবারে সংবাদ সম্মেলন করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপস্থিতিতে আমরা 31 দফার সংস্কার প্রস্তাব দিয়েছি। সেখানে কিন্তু আমরা দ্বিকক্ষবিত পার্লামেন্ট, একজন ব্যক্তি 2 বারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, এই জন্য আধুনিক ব্যবস্থা কীভাবে দেশ পরিচালনা করা যায় সেভাবে আমাদের প্রস্তাব তো রয়ে গেছে। তার মানে সেগুলো ফলো করলে তো এই সরকারে আর কি করতে না, কথা কাজে মিল থাকবে কিনা? হ্যাঁ, কথা কাজের মিল না থাকার কিছু নাই। বিএনপি কথা কাজে মিল রাখে না এমন কোনো কিন্তু নাই। দেখেন, ওই বিভিন্ন দুর্নীতির কথা এসেছে, বিভিন্ন কথা এসেছে।
বিএনপির সময় তো 1-2 কোটি টাকা দুর্নীতির অভিযোগ এসেছে। বিএনপির সমস্ত নেতা নেত্রী, মন্ত্রী, এমপি সবার মিলে কিন্তু দুর্নীতি অভিযোগ প্রমাণিত না 100 কোটি টাকা হয়নি কিন্তু। আর এখানে ছাত্রলীগের ফরিদপুরের সভাপতি, তার বিরুদ্ধে 2000 কোটি টাকা পাচার অভিযোগ এসেছে। গত কয়েকদিন আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছে বাংলাদেশের 4-5টি পরিবার কয়েক লক্ষ কোটি টাকা পাচার করেছে, তার কাছে তথ্য আছে। তো এখানের সাথে তো আসলে বিএনপির সাথে আওয়ামী লীগের তুলনা করলে চলবে না। আমরা কোথাও কোনো লুটপাটে করিনি, আমরা কয়েকবার ক্ষমতায় ছিলাম, সেই জন্য অভিযোগই আসেনি আমাদের। অনেক ধন্যবাদ। কোনো প্রকার গুম খুনের অভিযোগ নেই। দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, নিশ্চয়ই পরবর্তী সময় অন্য কোনো সময়ে আলোচনা সুযোগ। দর্শক, এই ছিল আজকের ইনসাইড পলিটিক্স। দেখাবেন নিশ্চয় অন্য সময়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি নিউজ ফ্রেন্ডের